গল্পটি শোনার সময় কেউ হাসতে হাসতে মারা গেলে আমরা কিন্তু দায়ী নই। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বাসরাতে জানতে পারলাম আমার বউ তরির ভয়াবহ সমস্যা আছে। তার পাদে সমস্যা। তার পাদে আমার সমস্যা নেই, সমস্যা হলো দুর্গন্ধওয়ালা পাদে বড়ই সমস্যা। সে সাথে ফ্রিতে আওয়াজ তো আছেই। পাদ সবাই দেয়, কিন্তু তরির যে ধরনের আওয়াজ হয় তা মাইকের আওয়াজ থেকে কম নয়। পুরো এলাকা জেনে যায়। এই মেয়ের সাথে বিয়ে হওয়ার পর তছনছ হয়ে গেছে। আর আমার জীবন, ইজ্জত। তো বাসরাতে যখন তরির কাছে গেলাম, প্রথমত তার ঘোমটাটা উল্টালাম। তার চাঁদের মতো চেহারা দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। বিস্মিত গলায় বললাম, বাহ, তুমি খুব কিউট। তোমার মতো মেয়ে পেয়ে আমি ধন্য। কিন্তু আমার ধন্য হওয়ার 12টা বাজিয়ে সে ঠুস করে শব্দ করে পাত ছেড়ে দিল। আমি থতমত খেয়ে রইলাম। এটা কি হলো? আমি নিজের মনকে বুঝালাম, হয়তো বাসরাতে দুষ্টুমি করছে তরি। হাজব্যান্ডের সাথে দুষ্টুমি না করলে কার সাথে করবে? কিন্তু পাদ মেরে দুষ্টুমি, এটা আবার কেমন কথা? খুবই চিন্তার বিষয়। আমি সেদিকে তোয়াক্কা না করে আমি তাকে আবার বলতে থাকলাম, তরি, তুমি শুধু সুন্দরী নও, তুমি হলে বিশ্ব সুন্দরী। কিন্তু সে বিশ্ব কাঁপানোর জন্য ভো ভো করে পাদ ছেড়ে দিল। তার পাদে আমার বাসরাতের নতুন পালঙ্ক নড়ে উঠল। সেগুন কাঠের খাট ছিল, নইলে তো খাট ফুটো হয়ে যেত। এমন পাদ আমি আগে কখনো দেখিনি। রীতিমতো আমি ভয় পেয়ে গেলাম। বুকের একপাশে ধরে বসে রইলাম। ওমা, সে দুর্বল হয়ে গেছে। কিন্তু সে মুখ দিয়ে ফুফা শব্দ করতে লাগলো। আমি ভাবলাম হয়তো আওয়াজটা মুখ দিয়েই করেছে। কিন্তু ধুম করে যখন আরেকটা দিল, আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। ও মাগো, এত আওয়াজ কিভাবে সম্ভব? আমি ও মাগো বম বলে দিলাম দৌড়। দুষ্টু বন্ধুরা যে বাসরাতে বোমা ফিট করবে না তার বিশ্বাস নেই। এখন অপবিশ্বাসকেও বিশ্বাস করা যায় না। তাই আমার এই দৌড়। দৌড়াতে দৌড়াতে মনে পড়ল, আরে বাসরাতে যে আছি আমি। বাসরাত থেকে বেরোলে বন্ধুরা অন্য কিছু ভাববে। ভাববে আমি দুর্বল, অল্পতেই আমার শক্তি শেষ। তাই বাধ্য ছেলের মতো ইউটার্ন করে দৌড়ে চলে এলাম। ভাগ্যিস আমার নাক বন্ধ ছিল, নইলে তো সে রাতেই আমার জীবনের ইতি ঘটত। কিন্তু বাসরাতে কি পালিয়ে যাওয়া যায়? কত আশা ভরসা থাকে। তাই ফিরে এলাম। আর একটা দুইটা পাদে কি আসে যায়। মনকে বোঝালাম, আজ হয়তো তরির বিয়ের খাবারের জন্য পেটে গ্যাস করেছে, তাই অমন অবস্থা। সে পাদ মেরে হাসতে থাকলো। এই প্রথম কোনো বউকে পাদ মেরে হাসতে দেখলাম। এই মেয়ের লাজ শরম বুঝি নেই। সে আমাকে বলল, সরি, আসলে বাথরুম হচ্ছে না, তাই আমার এই অবস্থা। আমি কান্নামাখা চোখে বললাম, তোমার পেট খারাপ হওয়ার আর সময় পেল না? বাসরাতে? এমন হলে আমাদের বাসরাত হবে কিভাবে? প্লিজ আর এই কাজ করো না। সে হাসূচক মাথা নাড়ল। আমি তাকে আগামী জীবনের জন্য উপদেশ দিতে থাকলাম। আমি বললাম, জীবনে সমস্যা থাকবেই। সে সমস্যাগুলোকে জয় করা একজনের পক্ষে সম্ভব নয়। আমরা যদি একসাথে থাকি তা জয় করা সহজ হয়ে যাবে। কি, থাকবে তো আমার পাশে? কিন্তু তরি দেখছি কষ্টদায়কভাবে ঠোঁট কামড়ে আছে। আমি তার দিকে তাকালাম, তারপর আবার বললাম, কি হলো? কিছু বলছো না যে? কি, থাকবে তো আমার সাথে? কিন্তু তরি দু হাতের মুষ্টি শক্ত করে আছে, যেন কিছু একটা সহ্য করছে। আমি এবার বিরক্ত হয়ে চেঁচিয়ে বললাম, কি, থাকবে তো? সে এবার ভয় পেয়ে ভ ভ ভত ভত করে উঠল। আশেপাশে সবাই কি না কি ভেবে দৌড় দিল। কেউ একজন বলল,
বাসরাত বোম ফুটেছে রে, পালাও! আমি বুকের পাশে ধরে বসে রইলাম। এটা কি ছিল? কেউ একজন পুলিশকে ফোন দিয়ে বলল বাসরাতে জঙ্গির আক্রমণ বলে। আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। এরকমভাবে কেউ ভয় লাগাতে পারে আমি জানতাম না। সে সাথে এও বুঝলাম কেউ এভাবে হ্যাঁ বলতে পারে। এদিকে সে বম মেরে দুর্বল হয়ে ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যেও ঠুসঠাস শব্দ করতে লাগলো। হায় হায়, এ আমি কাকে বিয়ে করলাম? এমন পাদকও কেউ হতে পারে? কিছুক্ষণ পর পুলিশ চলে এলো। এসআই পুরো ঘর ঘেরাও করে মাইক দিয়ে বলল, তোমাদের চারপাশে ঘেরাও রাখা হয়েছে, তাই আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আত্মসমর্পণ করো। কিন্তু বউয়ের ঠুসঠাস শব্দ শুনে এসআই ক্রসফায়ার করে না দেয় সে চিন্তায় আমি কাঁদতে থাকলাম। এখন কি করি? ও আল্লাহ, তুমি বলে দাও। আমি তাকে জাগাতে বললাম, তরি, এই তরি, তরি, ও তরি, ওঠো না। কিন্তু সে ঘুমে কাতর, তার ঘুম ভাঙছেই না। খুব ধকল গেছে সারাদিন। এদিকে এসআই বলছে, জঙ্গি, আপনারা যদি আত্মসমর্পণ না করেন তাহলে আমরা ভেতরে আসতে বাধ্য হব। আমি ভয়ে শীতের মতো কুঁকড়ে গেলাম। এখন কি করি? আমার মাথায় বুদ্ধি আসতেই তরির ব্যাকসাইড মানে পশ্চাৎ দেশ বরাবর পালঙ্কের পায়ের নিচে থাকা ইট সোজাভাবে দিয়ে দিলাম। যেদিকে শব্দ হচ্ছিল তা এখন বন্ধ। এখন আর শব্দ হচ্ছে না। আমি 2 হাত উপর করে বেরিয়ে এলাম। শখানেক পুলিশকে বাইরে বন্দুক হাতে দেখে ঘাবড়ে গেলাম। আমি চিৎকার দিয়ে বললাম, স্যার, আমার বাসরাতে কোনো জঙ্গি নেই। এসি বাস্টের জন্য শব্দ হয়েছে। এসআই বিশ্বাস করে টেনশন মুক্ত হলেন। তিনি বাসরাতের ভেতরে এলেন, সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলেন। কিন্তু তরির ব্যাকসাইডে ইট দেখে চলতি পথে পা থামিয়ে চমকে উঠলেন। তারপর উনি জিজ্ঞেস করলেন, নতুন বইয়ের পিছনে ইট কেন? আমি আমতা আমতা করে বানিয়ে বললাম, না মানে স্যার, এটা আমার মৃত শাশুড়ির দেওয়া শেষ স্মৃতি তো, তাই বউ যত্ন রেখেছে। উনি অবাক হয়ে বললেন, তাই বলে পাসাই? উনি আবার আমার চেহারা দেখে বললেন, না, আপনার চেহারা চুপসে আছে। তার মানে আপনি কিছু লুকাচ্ছেন। বলেন, কি লুকাচ্ছেন? না স্যার, কি লুকাবো? আমি ভিকটিমকে দেখেই সব বুঝি। বলেন। এটা আমার জীবন মরণ, এটা ধরবেন না প্লিজ। উনি আমার কথা তোয়াক্কা না করে ইটটা নেওয়ার জন্য যে এগোতে লাগলেন, আমি বাধা দিলাম। বললাম, প্লিজ স্যার, এই কাজ করবেন না, অনেক বড় বিপদ হয়ে যাবে আপনার। তিনি আমাকে সরাতে সরাতে বললেন, এটাতে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, দেখি তো। তিনি আমাকে ঠেলে যেই ইটখানা সরালেন, আমি আমার দোকানে 2 হাতের 2 আঙ্গুল দিয়ে রাখলাম। ইট সরাতেই দুম ধুম করে এমন আওয়াজ হলো যে কান বন্ধ থাকা অবস্থায়ও আমি শুনতে পেলাম। পুলিশ মহাশয় এমন ভয় পেল যে তার হার্ট অ্যাটাক হয়ে কই মাছের মতো ঝেমাতে ঝেমাতে শুয়ে কাতরাতে লাগলেন। শেষে তিনি অনির্দিষ্ট কালের জন্য কোমায় চলে গেলেন। কথা না শুনলে যা হয় আর কি, নিজের বিপদ নিজেই ডেকে আনলো। পুলিশ অফিসারকে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হলো। হার্ট অ্যাটাকের কোনো প্রমাণ না থাকায় একটুর জন্য হাফ মার্ডারের মামলা থেকে বেঁচে গেলাম। এই পাদক বইয়ের জন্য আমার জীবন একদম ছিন্নভিন্ন হয়ে গেছে। সেদিন বাবাকেও হাসপাতালে পাঠালো তরি। আমার বাবা কিছু না জেনেই ওনার বন্ধু বাসায় এলে তরিকে ডাক দিয়ে সামনে নিয়ে এলেন। এনে তরিকে দেখিয়ে বললেন, এটা হলো শাওনের বউ তরি, সুন্দর না? যখন বাবার বন্ধু হ্যাঁ বলতে যাবেন ঠিক তখন তরি ধুম করে পা ছেড়ে দিল। দুজনেই হার্টের রোগী ছিল। এমন আচমকা ভয়ানক শব্দে বাবা আর তার বেস্ট ফ্রেন্ড দুজনেই মেঝেতে শুয়ে কারেন্ট ধরার মতো কাঁপাকাঁপি করতে লাগলো। শেষে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলল, যদি আবার এমন শব্দ হয় তাহলে আর তাদের বাঁচানো যাবে না। বন্ধু তো বাইরে থাকেন,
তাই প্রবলেম নেই, চিন্তা শুধু বাবাকে নিয়ে। তাই বাধ্য হয়ে বাবাকে হোটেলে পাঠিয়ে দিলাম। এখন তিনি একা হোটেলে দিন যাপন করেন। আমি চাই না আমার বাবা মারা যাক। এই পাদুক মেয়েকে বিয়ে করতাম না। তরির রূপ দেখেই বিদেশে থাকতেই তাকে মোবাইলের মাধ্যমে বিয়ে করে ফেলি। করোনার কারণে অনুষ্ঠান না হওয়াতে তার এই সমস্যা ধরা পড়েনি। আমার কপাল খারাপ নাকি খারাপের হোলোগ্রাম বুঝছি না। এমন বউ কি হতে পারে? শালার অল টাইম পাদক বউ পেলাম। এই জীবনে আর মনে হয় বাসর করাও হবে না। সব সময় তরি যে পা দে তা কিন্তু নয়, হঠাৎ করেই দিয়ে দেয়। তাই হয়েছে এত জ্বালা। অ্যালার্ট থাকারও সময়ও দেয় না। তার সব পাদে যে আওয়াজ হয় তা নয়, কিছু কিছু শব্দ ছাড়াও করে দেয়। আর সে শব্দ ছাড়া পাদ হয় পৃথিবীর শ্রেষ্ঠ ভয়ানক হাতিয়ার। সেদিন আমার বন্ধু এলে আমি তার সাথে সোফায় বসিয়ে কথা বলতে থাকি। সে আমার অনিচ্ছাকৃত তরিকে ডেকে আনলে তরি যখন জিজ্ঞাসা করছিল কেমন আছেন, তখন প্রশ্নের সাথেই ফিসফিস করে তার অস্ত্র ছেড়ে দিল। বন্ধু নাক ধরেই অজ্ঞান হয়ে যায়। শেষে বাড়িতে নিয়ে গেলে জ্ঞান ফিরল। হায়রে বন্ধু, কতই না তার ইচ্ছা ছিল ভাবির সাথে দুষ্টুমি করার। এখন সে ভয়ে আমাদের এদিকে আসে না। কেউ কেউ তরির সাইলেন্ট পাদে বমিও করে দেয়। প্রেগনেন্ট হলেও মানুষ এত বমি করে না যখন তার পাদ হলে করে। সেদিন পাশের বাসার ভাবি ডিমের জন্য এলে তাকে অন্যরকম ডিম উপহার দিলেন। যখন তিনি তরিকে বললেন, ভাবি, একটা ডিম হবে? জি ভাবি, হবে। সে যখন হবে বলেই ধুম করে পাদ মারল, তখন ভাবি ভয় পেয়ে আবার বাসায় ফেরত গেল। সে থেকে উনি আর কারো কাছে ডিম চান না। এই মেয়ের জন্য আমার জীবন শেষ। তরির পাদের জন্য সেদিন ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগলাম। রিকশায় উঠলাম, কিন্তু রিকশাওয়ালা 20 বার রিকশা থেকে নেমে টায়ার চেক করলো। সে ভেবেছিল হয়তো তার টায়ার পাংচার হয়েছে, কিন্তু পাংচার যে আমার বউ সে বুঝল না। তরির পাদের শব্দগুলোও অদ্ভুত ধরনের, কখনো বোমার মতো, কখনো টায়ার পাংচারের মতো, কখনো ককটেল বাজির মতো। এমন জঘন্য প্রতিভা আর দুনিয়াতে নেই। শেষে তরিকে এসি রুম বিশিষ্ট এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল, মা, তোমার কিসের প্রবলেম? স্যার, আমার পাদের সমস্যা, প্লিজ আমাকে বাঁচান। কিন্তু তরি এসি রুমে ফিসফিসানি গ্যাসটা যে আসা মাত্রই ছেড়ে দিয়েছিল, ডাক্তার সাহেব সেটা বুঝতে পারেননি। বুঝলে কি আর অমন হতো? আমার অল টাইম নাক বন্ধ, তাই বেঁচে গেছিলাম। ডাক্তার এসি রুমে গন্ধে এদিক ওদিক পাগলের মতো ছুটতে লাগলো। ডাক্তারের বাঁচবার জন্য এমন ছোটাছুটি আমি আর দেখিনি এর আগে। সে কি ছোটাছুটি! কিন্তু দরজা পর্যন্ত পৌঁছাতে পারেনি। তার আগেই অক্কা পেলেন তিনি। আমিও যদি দরজাটা খুলতে পারতাম, আজ দেশ থেকে একটা ডাক্তার কমতো না। পরের দিন পাত খেয়ে ডাক্তার খুন, এমন ভয়ানক হেডলাইন উঠল পত্রিকায়। হায়রে মানুষের হাসাহাসি, তরিকে নিয়ে হইচই পড়ে গেল। তবে পাদের জন্য কোনো শাস্তির বিধান না থাকায় পুলিশ আমাদের কিছু করতে পারল না। তা নিয়ে প্রশাসনের চিন্তাভাবনা আছে, এমনটা জানিয়েছেন এক মন্ত্রী। এই মেয়েকে কি যে করি বুঝতে পারি না। সেদিন মাও নাক চেপে তাকে বুঝালেন, বললেন, তোমার যখন পাদ আসবে তুমি তখন সহ্য করে থাকো, বাথরুমে গিয়ে দিয়ে আসো। এভাবে মানুষের সামনে দিলে আমাদের খান বংশের কোনো ইজ্জত থাকবে না। আশেপাশের মানুষ হাসাহাসি করছে, আপনার বউ পা দে। মারে, প্লিজ আমাদের সম্মানের কথা চিন্তা করে একটু কষ্ট করো। তোমার ভয়ে তোমার শ্বশুর ঘরে আসতে পারে না। না জানি হোটেলে কেমন আছে। আশেপাশের কেউ এখন আমাদের এখানে আসে না। একটু দয়া তো করো। তোমার পাদের জন্য কখন যে কি হয় সে ভয়ে কলিজার পানি যে শুকিয়ে গেল। কিন্তু তরির অনিচ্ছা সত্ত্বেও পাত বেরিয়ে আসে। পাত কি আর অত কিছু বোঝে? তরিকে ডিভোর্সও দিতে পারছি না। যে উকিলের কাছে যাই, তাকে যখন বলি পাদের জন্য বউকে ডিভোর্স দিচ্ছি,
সে শুনেই হাসতে হাসতে মারা যাওয়ার অবস্থা। ডিভোর্স তো অনেক দূরের কথা, তাকে যে কি করি কিছুই বুঝছি না। সেদিন বাড়ির মালিকের এই পাদের জন্য ডিভোর্স হয়ে গেল। ওনারা ঢাকায় থাকেন, ঢাকা থেকে এসেছিলেন ওনার মেয়ের বিয়ের দাওয়াত দিতে। ওনারা আরাম করে সোফায় বসলেন, তরিব সামনে বসে রইল। আমি আল্লাহ আল্লাহ করতে থাকলাম যাতে অঘটন না ঘটে। আমার হাতে ইনভিটেশন কার্ড দিয়ে মালিকের বউ বললেন, তোমরা সপরিবারে বিয়েতে এসো। ঠিক তখন তরি তার অস্ত্র ছেড়ে দিল। তা সোফার সাথে স্লিপ খেয়ে বাড়ির মালিক হয়ে মালিকের বউ বরাবর চলে গেল। একের পর এক শব্দ ছাড়া চলতেই থাকলো। তিনি না পারতেই ফিসফিস করে তার হাজবেন্ডকে বললেন, এই কাজ তুমি ছাড়া কেউ করেনি, তোমাকে আমি চিনি। বাড়ির মালিক বললেন, আমি না, তুমি করেছ। এভাবে একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলেন। শেষে বাড়ির মালিকের বউ ও বউ 10-20 গুনতে লাগলেন। 100 যার গুনায় আসবে সে এই কুকাজ করেছে বলে ধরা হবে। আসলো একবার মালিকের বউ, আবার আরেকবার আসলো বাড়ির মালিক। মুহূর্তেই রণক্ষেত্র। হাইরে একে অন্যকে রেসলিং, কিল ঘুষি, পাদের জন্য মারপিট। আমি আর মা ওদের একে অন্যকে ধরে রাখলাম, কিন্তু কাজ হলো না। তারা দুজনাই দুদিকে আহত হয়ে গেল। মানুষ মরে যাবে, কিন্তু এই পাদের ক্রেডিট কেউ নিতে চায় না। শেষে তাদের মেয়ের বিয়ের দিন তাদের ডিভোর্স হয়ে গেল। সত্যটা আমি চেয়েও বলতে পারিনি। কি করে বলবো যে এটা আমার বউয়ের কাজ? তরিকে নিয়ে কি করি মাথায় আসে না। বন্ধুদের সাথে পরামর্শও নিলাম। কেউ বলে ডিভোর্স দিতে, কেউ বলে বনবাসে রেখে আসতে, কেউ বলে খুন করতে, আবার কেউ বলে পাছায় পাইপ লাগিয়ে দিতে। তার পাদুক টেনশনের জন্য যে ছেলে আমি সিগারেট খাই না, সে আমি মদ ধরলাম। টেনশন কমাতে এছাড়া আর কোনো উপায় যে নেই আমার কাছে। কিন্তু একদিন মদ খেয়ে বাড়িতে প্রাইভেট কার নিয়ে ফিরতে লাগলাম। ঠিক তখন অ্যাক্সিডেন্ট করে বসলাম। গুরুতর আহত হলো এক ব্যক্তি। পরে জানলাম তিনি মন্ত্রী। তার গাড়ির সাথেই আমার গাড়ির টক্কর হলো। হাইরে আমার ফুটো কপাল। আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। নিশ্চিত আমার বড় সাজা হবে। তরি আমাকে কান্নামাখা চোখে হাত ধরে বলল, ওগো, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে আদালতে তোলা হলো। দর্শকদের কাতারে তরিও এলো। আমি আল্লাহ আল্লাহ করতে থাকলাম, না জানি কি হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে বারের মদ খাওয়ার ছবি যখন আইনজীবী জজের সামনে পেশ করলেন, তখন আমি দোষী সাব্যস্ত হলাম। নিশ্চিত আমার বড় ধরনের সাজা হবে। আহত মন্ত্রীও উপস্থিত হলেন আদালতে। জর্জ আমার রায়ের জন্য 13 পৃষ্ঠা কাগজ পড়তে লাগলেন, কিন্তু প্রথম পৃষ্ঠা না শেষ করতেই ভো ভো ভোত করে দর্শক সারি থেকে পাদের শব্দ হলো। জর্জ হাতুড়ির টেবিলে মেরে বললেন, সাইলেন্ট, প্লিজ সাইলেন্ট। কিন্তু সবাই হাসতে থাকলো। আবারও একই শব্দ। উনি সাইলেন্ট, সাইলেন্ট প্লিজ বলতে লাগলেন। আমি ভয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। তিনি পড়তে লাগলেন। কিছুক্ষণ পরে দুর্গন্ধ ছড়িয়ে গেল আদালতে। জজ সাহেব, আইনজীবী সবাই নাক ধরলেন। জজ সাহেব নাক ধরে পড়তে থাকলেন, মদ খেয়ে গাড়ি চালানো, ওয়াক ওয়াক টু। আহত মন্ত্রী নাক ধরে দৌড়াতে লাগলেন। সবাই এদিক ওদিক গন্ধে ছুটতে লাগলো। জজ সাহেব রায় পড়া বন্ধ করে ওয়াশরুমের দিকে দৌড়াতে লাগলেন। ওয়াশরুমে মানুষের লাইন বেঁধে গেল। আদালতের সবাই যে পাদের গন্ধে সেখানে। একে একে সবাই এলো। কিছুক্ষণ পর আবার জজ ও অন্যরা ওয়াশরুম থেকে ফেরত এলো। জজ সাহেব আবার রায় পড়তে লাগলেন। অল্প পড়তেই যখন জজ সাহেব নাক টানলেন, তখন জর্জ ওয়াক ওয়াক করতে লাগলেন। তিনি হাতুড়ি মেরে বললেন, প্লিজ, যার পেট খারাপ তিনি বাইরে যান, নইলে রায় দেওয়া যাবে না। কিন্তু কিছুক্ষণ পর আবারও জজ সাহেব নাক চেপে কান্না করে বললেন,
এই কাজ করবেন না, আমি মারা যাব। উপরওয়ালাকে ভয় করুন। এক পুলিশকে কে এই কাজ করেছে তা বের করতে নির্দেশ দিলেন। সে গন্ধ বারবার এগোতে গিয়ে নিজেই অজ্ঞান হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পরে তরি ভয়ানক ফিসফিসানি পাত দিয়ে দিল, আর বসে থাকতে পারছে না কেউই। সবাই দুর্গন্ধে এদিক ওদিক ছুটতে লাগলো। আবারও একের সাথে এক বাড়ি খেতে থাকলো। সবাই বলতে থাকলো, পালাও রে, এখান থেকে পালাও। জজ ডাইরেক্ট অজ্ঞান হয়ে গেল। মামলা দেওয়া মন্ত্রীও অজ্ঞান হয়ে গেলেন। আইনজীবী থেকে সবাই অজ্ঞান। 1 সপ্তাহ রায়ের ডেট পেছানো হলো। 1 সপ্তাহ পর সেখানেও একই অবস্থা। নাক ধরেও জজ সাহেব রায় পড়তে পারছেন না। তিনি বাধ্য হয়ে অবসরে চলে গেলেন। বাদীপক্ষ কাঠগড়ায় দাঁড়াতে পারছেন না। পরে শুনানিতে কোনো জজ ভয়ে এলেন না, মন্ত্রী নিজেও না, এমনকি কেউই উপস্থিত হলেন না। এই প্রথম আসামি আমি, আর তরি পুরো আদালতে একা আছি। আমার সাথে থাকা পুলিশও আদালতে ঢুকিয়ে দিয়েই ভয়ে পালিয়েছে। এই প্রথম জজের সময়মতো অনুপস্থিতির জন্য আমাকে বেকসুর খালাস করা হলো। আমাকে থানা পুলিশ সবাই ভয় পেতে থাকলো। এখন কেউ আমার সামনে পড়ে না। চাইলেই তরিকে ডিভোর্স দিতে পারতাম, কিন্তু দেইনি। কারণ কবুল একটি শব্দ নয়, একটি ওয়াদা। সে ওয়াদা হলো সব খারাপ পরিস্থিতিতে একে অন্যের সাথে থাকার। তরির এখন আর সমস্যা নেই। তার রোগ নির্ণয় হয়ে গেছে। সে ভাত খেলেই তার প্রবলেম হয়, তাই সে আমার জন্য ভাত খাওয়া ছেড়ে দিয়েছে। সে এখন রুটি খায়। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম মজার মজার গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।